17 বছরের প্রবাস জীবন কাটিয়ে আজ আমার স্বামী একেবারে চলে এসেছে। এই 17 বছরে আমার স্বামী যতবারই দেশে এসেছে প্রতিবারই আমার শ্বশুর শাশুড়ি ননদের স্বামী সহ সবাই মিলে এয়ারপোর্টে নিতে গিয়েছিল। 17 বছর পর যখন আমার স্বামী একেবারে বাড়িতে চলে এসেছে, বলতে পারেন প্রবাস জীবনে আমার স্বামী কোম্পানিতে ধরা খেয়েই চলে এসেছে। ও আর কখনোই প্রবাসে যেতে পারবে না, এমনকি তার বয়সও হয়েছে। এবার আর কেউই আমার স্বামীকে এয়ারপোর্টে আনতে গেল না, এমনকি ঘরের মধ্যে কোনো রান্না বান্না, আমার স্বামী আসার কোনো আনন্দই ঘরের মধ্যে ছিল না। আমার স্বামী একা একা বাড়িতে ফিরে এসেছে। এসেই আমার স্বামী উঠোনে বসে কি পরিমাণে যে গোড়াগড়ি করে চিৎকার করে কান্নাকাটি করেছে যার কোনো ভাষা নেই। আমি আড়ালে দাঁড়িয়ে শুধুমাত্র চোখের পানি ফেলে গিয়েছি, কারণ আমার এই 17 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 সপ্তাহ পরে আমার স্বামী প্রবাসে চলে যায়। কত লাঞ্ছনা, কত অপমান, কত অত্যাচার এই সংসারে আমি মাথা পেতে নিয়েছি। আমার স্বামীও আমাকে খুব একটা পাত্তা দেয়নি যখন সে 2 হাত ভর্তি টাকা ইনকাম করেছে, তখন তার বোনের জামাই, তার ভাই বোন সবাই তাকে চিনেছিল, কিন্তু আমার স্বামী আমাকে একদমই চিনেনি। আমি সংসারের মেঝো বউ, আমাকে তেমন একটা মূল্যায়ন করা হয়নি কখনো। আমার স্বামী সবসময় আমার বড় ভাসুরের নামেই টাকা পাঠাতো। তারপরে আমার বড় ভাসুরের সাথে ঝামেলা হওয়াতে আমার শ্বশুরের কাছে টাকা পাঠায়। তারপর আমার শ্বশুরকে বাদ দিয়ে আমার দেবরের নামে টাকা পাঠিয়েছিল। তারপরে আবার আমার ননদের স্বামীর কাছেও টাকা পাঠিয়েছিল। কত যে হাত বদল হয়েছে এই টাকা পাঠানোর সময়, কিন্তু কখনোই আমার কাছে কোনো টাকা পাঠানো হয়নি। তার টাকার উপর আমার কোনো হকই ছিল না, শুধুমাত্র তার সংসারের দাসীবান্দি ছিলাম। আমার স্বামীর কাছে যখন এই সংসারের এত অপমান, এত অত্যাচার আমি শেয়ার করতে যেতাম, তখন বলতো তোর ভালো না লাগলে তুই তোর বাপের বাড়িতে চলে যা, কিন্তু তুই আমার পরিবার নিয়ে আমার কাছে কখনো কোনো নালিশ করতে পারবি না। তাই আমি কোনো নালিশও করতাম না, শুধুমাত্র আমার স্বামীকে এতটুকুই বোঝাতে চাইতাম এই সংসারে আমার কোনো কিছুরই দাম নেই, শুধুমাত্র এই সংসারে আমি কাজের বুয়া ছাড়া আর কিছুই না। আমার স্বামী যেহেতু বিয়ের অল্প দিনের মধ্যেই প্রবাসে চলে গিয়েছিল, সেহেতু আমাদের কোনো সন্তানও হয়নি প্রথম 5 বছর। আমার স্বামী 5 বছর পর দেশে ফিরেছেন। এই 5 বছরে আমার শ্বশুর বাড়িতে গায়ে হাত তোলা থেকে শুরু করে কি কি করেছে তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, কিন্তু কোনোদিন কারো কাছে কোনো কিছুরই সান্ত্বনা পাইনি। আমার বড় ভাসুর আমাকে বহুবার লাঠিপেটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর শাশুড়ি গিয়ে আমাকে আবার নিয়ে এসেছে। ওভাবেই বাবা মায়ের সন্তান ছিলাম আমি, এই জন্যই সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি। সংসারে মেজ বউদের কোনো কিছুরই দাম থাকে না। বড় ছেলেরা সংসারে সব সময় রাগী হয়, সংসারে সবকিছু লুটপাট করে খায়, আর ছোট ছেলে বলতে তো একেবারে সোনায় সোহাগা। সে বড়দের টাকায় চলবে, ঘুরবে ফিরবে এবং নিজে সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে। আমার দেবরগুলো ঠিক তাই করেছে। আমি যেহেতু মেজ বউ ছিলাম, তাই এই বাড়িতে আমার কোনো রকম শান্তি ছিল না। আমার বড় যা আমার নামে কত কটু কথা বলতো, আমি সবকিছু হজম করতাম, নীরবে চোখের পানি ফেলতাম। 5 বছর পর যখন আমার স্বামী প্রবাস থেকে দেশে এসেছেন, তখন আমি একে একে সবকিছু নালিশ করেছি। প্রবাস থেকে এসে 2 হাত ভরে টাকা খরচ করেছিল, বাজার সদাই থেকে শুরু করে সমস্ত কিছু। তখন আমাকে তেমন একটা পাত্তা দিত না, উঠতে বসতে শুধু একটা কথাই বলতো, আমার বাবা মা যা বলবে তুই তাই করবি, আমার ভাইয়েরা যা বলবে তুই তাই করবি। আমি সত্যি সত্যি তাই করতাম। ওই যে বাবা মার কোনো অর্থ সম্পদ ছিল না, বাবা মা বিয়ে দিয়েছে ব্যাস এতটুকুই, বাবা মায়ের ঘাড়ে বসে খাবোটা কি, বাবারও তো কোনো টাকা পয়সা ছিল না। যাক, এইভাবে আমার সংসারটা চলতে লাগলো। 5 বছর পর যখন আমার স্বামী দেশে আসে, তখন আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। তখন আমার স্বামী 3 মাস দেশেই ছিল। আদর, মহব্বত, ঝগড়াঝাটি সবকিছু মিলিয়ে ওই 3 মাস যে কিভাবে কেটে গেল টেরি পেলাম না। তারপর আবার প্রবাস জীবনে চলে গেল। তারপর আবার 3 বছর পর ফিরেও আসলো। এই 3 বছরেও আমার সুখ হলো না। আমার সন্তান বড় হলো, যা কামাই করত সমস্ত কিছু তার বাবা ভাই বোনের কাছে পাঠিয়ে দিত। তারা ইচ্ছা মতো খরচ করত। কেন এত খরচ হলো, কেন এই টাকাটা জমা থাকলো না, কোনো কিছুরই হিসাব আমার স্বামী ওদের কাছে চাইতো না। এতেও আমার কোনো অভিযোগ ছিল না, শুধুমাত্র আমি একটু আলাদা থাকতে চেয়েছিলাম। আমাকে যেহেতু কেউ পছন্দই করে না, তাহলে আমাকে আলাদা করে দাও। আমি আমার মেয়েকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। 3 বেলা ভাত না খাই, আমি 1 বেলা ভাত খেয়ে থাকবো, তাও আমাকে আলাদা করে দাও। এই কথা শোনার পর আমার স্বামী আমার উপরে অনেক রেগে যায়, আমাকে অনেক নোংরা নোংরা কথা বলে। আমি নাকি পরপুরুষে লোভে পড়েছি, সেই জন্যই আলাদা হতে চাই। যখনই আমার স্বামী একথা আমাকে বলেছিল, তারপর থেকে আমি আর আমার স্বামীর কাছে কোনো কিছু নিয়েই নালিশ করিনি, নীরবে আমি শুধু কাটিয়ে দিয়েছি। বিয়ের 5 বছর পরে এসে যখন একটা কন্যা সন্তান হলো, তার 3 বছর পরে যখন আবার আসলো, তখন আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার স্বামী এবার 4 মাস দেশে ছিল, তারপর আবার চলে গিয়েছে। তবে এবার এসে আমার স্বামী অনেক কিছুই সামনে থেকে দেখেছে। ওর ভাইদের অবহেলা আর সবার আমার প্রতি যে ব্যবহার, আমাকে যে গালমন্দ করে, আমার প্রতি যে অত্যাচার। আমার স্বামী এসেছে, আমার স্বামীকে সময় না দিয়ে সবার জন্য রান্না করে সবার মুখে খাবার
আবার ধরতে হয়েছে। সবকিছু আমার স্বামী এবার নিজ চোখে দেখেছে। এবার আমার স্বামী আমার হয়ে অনেক প্রতিবাদ করেছে। আমার শ্বশুর অনেক জমি জমা কিনেছিল, কারণ উপার্জনের একমাত্র মাধ্যম ছিল আমার স্বামী। আমার স্বামী মেজো হওয়াতে বড় ভাই বউদেরও খরচ বহন করত। এখন যখন আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমাদের সংসার বড় হয়েছে, তখন আমার স্বামী বুঝতে পারলো যে তারও একটা আলাদা জগতের প্রয়োজন, তারও সঞ্চয়ের প্রয়োজন আছে। আমার স্বামী যাওয়ার সময় আমার শ্বশুরকে বলে গিয়েছিল, আপনি আপনার 3 ছেলেকে বলেন এবার সংসারের দায়িত্ব নিতে। আমি এত বছর সংসারে কামাই করে দিয়েছি, আমার একটা টাকাও কোথাও জমা নেই। সেটা কেউ না জানুক বাবা, আপনি তো জানেন, আর আমার বড় ভাই আর বোনের জামাই এটা খুব ভালো করেই জানে। এই গল্প থেকে সকল প্রবাসী ভাইদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা পরিবারে টাকা পাঠান, কিন্তু নিজের আখেরটা আগে ঠিক রাখবেন। মনে রাখবেন, স্বার্থের দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ আপনাকে চিনবে না।